শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাবাশ। এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটা যে কত বড় চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে তা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। অসম্ভবকে সম্ভব করলো তারেক রহমানের সরকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ বাংলাদেশ সরকারকে। ঢাকার বেজিং এমন এক অদৃশ্য চাল চেলেছে যা টের পেয়ে দিল্লির সাউথ ব্লকেও নানা জরুরি বৈঠক ডাকতে হয়েছে। ভারত আজ পর্যন্ত যা করতে পারেনি, বাংলাদেশ কি চীনের হাত ধরে সির্ফ এক চালে সেই বিশ্ব সাম্রাজ্যের চাবিকাঠি কেড়ে নিতে চাচ্ছে? বাংলাদেশ এখন দাবার বোর্ডের এক অপ্রতিরোধ্য গেম চেঞ্জার। ভিসা চালুর ললিপপ দেখিয়ে ঢাকাকে বশ করতে চেয়েছিল সাউথ ব্লক, কিন্তু সব হিসাব উল্টে দিয়ে বেজিং এর সাথে মিয়ানমার, চীন, বাংলাদেশ ইকোনমিক করিডোরের মেগা ডিল করে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা এক ধাক্কায় গুড়িয়ে দিয়েছে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অহংকার। সুদিন ফিরতে শুরু করেছে বাংলাদেশের রফতানি খাতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তারেক রহমানের নতুন বাংলাদেশে রফতানি খাতে আলো আসবেই। কেন বলছি দর্শক? সুখবর হলো দেশের সামগ্রিক রফতানি আয় কিছুটা চাপ থাকলেও 2025-26 অর্থ বছরে একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। ফেসে গেল ভারত, বাংলাদেশ থেকে গ্যাস চুরির রহস্য ফাঁস করে দিল চীন। 17 বছর ধরে বঙ্গোপসাগর থেকে গোপনে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে চুরি করছে ভারত। তবে এবার ধরা পড়েছে দাদারা। সম্প্রতি চীন আধুনিক প্রযুক্তির মাধ্যমে চুরির প্রমাণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। তিস্তা প্রকল্পের উপর জোর দিয়েছে চীন। এটা গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক, কৃষি অর্থনৈতিক এবং একই সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশ চায়নার সাথে যুদ্ধ বিমান কিনা চুক্তি করছে। চায়না একটা প্রস্তাব দিছে যে মায়ানমার হয়ে বাংলাদেশ থেকে চায়না একটা করিডোর বানাবে, আর এতেই ভারতীয় দাদাবাবুদের ঘুম হারাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সুদিন ফিরতে শুরু করেছে বাংলাদেশের রফতানি খাতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তারেক রহমানের নতুন বাংলাদেশে রফতানি খাতে আলো আসবেই। কেন বলছি দর্শক? সুখবর হলো দেশের সামগ্রিক রফতানি আয় কিছুটা চাপ থাকলেও 2025-26 অর্থ বছরে একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন। কিভাবে? চলুন জেনে নেই। দর্শক, সদ্য বিদায়ী অর্থ বছরে চীনের রফতানি বেড়ে 821 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় 18.24% বেশি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে জানা যায়, গত 5 অর্থ বছরের মধ্যে এটি সর্বোচ্চ রফতানি আয়। 2021-22 অর্থ বছরে যেখানে রফতানি ছিল 683 মিলিয়ন ডলার, সেখানে 2025-26 অর্থ বছরে তা বেড়ে 821 মিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ 5 বছরে মোট 138 মিলিয়ন ডলার বা 20.16% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের মোট রফতানি আয় দাঁড়িয়েছে 48 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের 48.28 বিলিয়ন ডলার থেকে 0.58% কম। বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে চীন মূলত বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস। অর্থাৎ দুই দেশের বাণিজ্যে বরাবরই বড় ধরনের ভারসাম্যহীনতা ছিল। বাংলাদেশ চীন থেকে বছরে কয়েক বিলিয়ন ডলারের পণ্য আমদানি করলেও সেখানে রফতানি ছিল তুলনামূলক খুবই কম। এই অবস্থায় চীনের বাজারে রফতানি বাড়া শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দুই দেশের বাণিজ্য সম্পর্কের নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে চীনের বাজারে তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি, শুল্ক সুবিধার কার্যকর ব্যবহার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও নতুন ক্রেতা যুক্ত হওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। এছাড়া রফতানিকারকদের মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণও ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে চীনের বাজারের বিশাল আকার ও শতভাগ শুল্কমুক্ত সুবিধার কথা বিবেচনা করলে বাংলাদেশের বর্তমান রফতানির পরিমাণ এখনো খুবই কম। ফলে এ বাজারে রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য রয়েছে বিপুল সম্ভাবনা ও সুযোগ। আর এই সুযোগ বাংলাদেশকে কাজে লাগাতেই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়ে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন। বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। অন্যান্য খাতের মতো বাণিজ্যকে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সামগ্রিক চিত্রে সেটাই ফুটে উঠেছে। দর্শক, বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে চীন থেকে বাংলাদেশ 1820 কোটি ডলারের পণ্য আমদানি করেছে। আর রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, একই সময় চীনে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল মাত্র
$69,45,00,000। ফলে দুই দেশের মধ্যে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $1,751 কোটি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনা বাজারে বাংলাদেশি পণ্যের শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে। 2024 সালের 1 ডিসেম্বর থেকে এই সুবিধা কার্যকর হয়। এর আগে 2020 সালে বাংলাদেশের 97% পণ্য এই সুবিধার আওতায় ছিল। বাংলাদেশের শিল্প উৎপাদন তথা কাঁচামালের অন্যতম প্রধান উৎস চীন। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত ওভেন, কাপড়, সুতার, রাসায়নিক সহ বিভিন্ন কাঁচামালের বড় অংশে আসে দেশটি থেকে। এছাড়া শিল্পযন্ত্র আমদানির বড় অংশ ও নানাবিধ পণ্য আমদানি করা হয় চীন থেকে। দেশের মোট আমদানির 25%-এরও বেশি আসে দেশটি থেকে। তবে দেশটিতে বাংলাদেশের রফতানি খুবই কম এবং $1 বিলিয়ন নিচে। দর্শক, তারপরও দিন শেষে রফতানি বৃদ্ধি কিন্তু ইতিবাচক সংকেত। তবে এই প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হলেও এটিকে স্থায়ী করতে হবে, কারণ চীনে বাংলাদেশের রফতানির বড় অংশই মূলত তৈরি পোশাক খাত নির্ভর। তবে অন্য পণ্যের অংশগ্রহণ এখনো সীমিত, ফলে রফতানি ঝুড়ি এখনো বৈচিত্র্যপূর্ণ নয়। আর তাই শুধু তৈরি পোশাকের উপর নির্ভর না করে উচ্চ মূল্য সংযোজিত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ঔষধ ও প্রকৌশল পণ্যের রফতানি বাড়ানোর উপর জোর দিতে হবে। একই সঙ্গে চীনের বাজারে ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুন পণ্য উন্নয়ন ও ব্র্যান্ডিং কার্যক্রম জোরদার করা প্রয়োজন। খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চীনের বিশাল বাজারে বাংলাদেশের রফতানির সম্ভাবনা থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে হলে কয়েকটি ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, শুধু স্বল্প মূল্যের প্রচলিত পণ্যের উপর নির্ভর না করে উচ্চ মূল্য সংযোজিত ও প্রযুক্তি নির্ভর পণ্যের রফতানি বাড়াতে হবে। এতে রফতানির বহুমুখীকরণ হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। কৃষি ও খাদ্যপণ্যের রফতানি বাড়াতে হলে আন্তর্জাতিক মান, খাদ্য নিরাপত্তা এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। বন্দর, কাস্টমস ও লজিস্টিক্স ব্যবস্থার দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। চীনা আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সবশেষে বাংলাদেশকে দেওয়া শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা, দ্বিপক্ষীয় বাণিজ্য কূটনীতি ও সরকারি সহায়তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপরও গুরুত্ব দিতে হবে। 2025-26 অর্থ বছরে চীনের বাজারে বাংলাদেশের রফতানিতে বড় লাভ নিঃসন্দেহে ইতিবাচক খবর। এটি প্রমাণ করে যে সঠিক নীতি, বাজার সুবিধা ও ব্যবসায়িক সক্ষমতা থাকলে বাংলাদেশের রফতানি নতুন বাজারেও দ্রুত বাড়তে পারে। তবে এই সাফল্যকে স্থায়ী করতে হলে পণ্যের বৈচিত্র্য, মান উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার এবং বাণিজ্য কূটনীতিকে আরও শক্তিশালী করতে হবে। সামগ্রিক রফতানি আয় বাড়াতে চীনের এই ইতিবাচক ধারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি বাংলাদেশের সুযোগকে দীর্ঘমেয়াদী কৌশলে রূপ দিতে পারে। দুনিয়া কাঁপানো এক গোপন খবর সামনে এসেছে যে তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। সেই তাইওয়ানের ভাগ্য এখন লুকিয়ে আছে বাংলাদেশের বঙ্গোপসাগরের তলদেশে। ঢাকার বেইজিং এমন এক অদৃশ্য চাল চেলেছে যার টের পেয়ে দিল্লির সাউথ ব্লকেও নানা জরুরি বৈঠক ডাকতে হয়েছে। ভারত আজ পর্যন্ত যা করতে পারেনি, বাংলাদেশ কি চীনের হাত ধরে সির্ফ এক চালে সেই বিশ্ব সাম্রাজ্যের চাবিকাঠি কেড়ে নিতে চাচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজ আপনাদেরকে যা জানাবো তা শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। অনেকেই মনে করেন পৃথিবীটা চলে তেলের জোরে, কেউ ভাবেন টাকার জোরে, কিন্তু আধুনিক যুগে এই ধারণা সম্পূর্ণ ভুল। এখনকার দুনিয়া টিকে আছে কয়েক ন্যানোমিটার সিলিকনের উপরে। সহজ বাংলায় যাকে বলে, ল্যাবে রিফাইন করা সামান্য এক মুঠো বালি। দুনিয়া কাঁপানো চ্যাটজিপিটি, আপনার হাতের আইফোন কিংবা আমেরিকার পেন্টাগনের নিউক্লিয়ার সাবমেরিন, সবকিছুর আসল হার্ট হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। আর এই চিপ সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট হলো তাইওয়ানের একটি কোম্পানি, যার নাম TSMC। পৃথিবীর 70% অ্যাডভান্স চিপ একা তারাই বানায়। কিন্তু 2026 সালের এই জুলাই মাসে এসে পুরো পৃথিবীর ভূ রাজনীতিতে এক মহাপ্রলয় ঘটে গেছে। আন্তর্জাতিক সেমিনারগুলোতে খবর এসেছে, তাইওয়ান নাকি চিপ বানানোর জন্য অতি প্রয়োজনীয় বিশুদ্ধ পানি আর বিশেষ খনিজের চরম সংকট দেখেছেন। অর্থাৎ যুদ্ধ ছাড়াই প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে যেতে পারে তাইওয়ানের চিপ উৎপাদন। আর ঠিক এই সংকটকালেই খেলার মোড় যেন ঘুরে গেছে। পরাশক্তি চীনের চোখ এখন আর শুধু তাইওয়ানের উপর নেই, বেইজিংয়ের সেই অতি গোপন নজর এখন এসে পড়েছে দক্ষিণ এশিয়ার এক উদীয়মান সিংহের উপর। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এই সিংহ হলো আমাদের বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পেন্টাগন আর নাসার স্যাটেলাইটগুলো গত কয়েক মাস ধরে বঙ্গোপসাগরের গভীর তলদেশে অদ্ভুত কিছু স্ক্যানিং করেছে। কেন জানেন? আন্তর্জাতিক ভূমিবিজ্ঞানীদের মতে রিপোর্টে ইশারা দেওয়া হচ্ছে, তাইওয়ানে যে বিশাল খনিজের অভাব দেখা দিয়েছে তার এক বিশাল ও অক্ষত ভাণ্ডার নাকি লুকিয়ে আছে বাংলাদেশের সমুদ্রসীমার নীল জলের নিচে। চিপ তৈরির জন্য যে আলট্রা পিওর সিলিকন রিফাইন করতে হয়, তার জন্য বঙ্গোপসাগরের এই রোয়ার আর্থ এলিমেন্ট বা বিশেষ খনিজ নাকি এখন গোটা বিশ্বের টেক জায়ান্টদের জন্য অমৃত হয়ে উঠেছে। বাংলাদেশ হয়তো সরাসরি চিপ বানাচ্ছে না, কিন্তু চিপ বানানোর মূল চাবিকাঠি বা লাইফলাইন প্রকৃতি আমাদের হাতে এনে দিয়েছে। আর এই মোক্ষম সুযোগটি সবার আগে কে লুফে নিয়েছে জানেন? আমাদের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পার্টনার এবং এশিয়ার আসল পরাশক্তি চীন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্করা এখন একটা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক মিডিয়াতে সরাসরি না বলা হলেও পর্দার আড়ালে এক তীব্র ফিসফাস চলছে। চীন তার $47 বিলিয়ন চিপ মেগা প্রজেক্টের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশকে এক কৌশলী ট্রানজিট বা ব্যাকডোর বানাতে চলেছে। বাংলাদেশের কালিয়াকৈর হাইটেক পার্ক কিংবা বিভিন্ন আইটি জোনের দিকে তাকান তো,
হুয়াওয়ের মতো চীনা জায়ান্টরা যেখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে, আমাদের দেশের হাজার হাজার তরুণের চিপ ডিজাইনের উচ্চতর দক্ষতা চীনের জন্য অত্যন্তই পরিষ্কার। যুক্তরাষ্ট্র হয়তো চীনের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু বাংলাদেশের উপর তো আর হুট করে নিষেধাজ্ঞা দিতে পারে না। ফলে বেইজিং তাদের sub-7 ন্যানোমিটার বা আধুনিক চিপের অ্যাসেম্বলিং, টেস্টিং এবং ডিজাইনের মতো একটি অঘোষিত সেফ হাউস তৈরি করেছে এই দেশের মাটিতে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো বেইজিং ঢাকা যদি এই সিলিকন রুটে এক হয়ে যায়, তবে আমেরিকান আইফোন থেকে শুরু করে ইলন মাস্কের টেসলা গাড়ি সবকিছুই সাপ্লাই চেইনের অদৃশ্য নিয়ন্ত্রণে চলে যাবে আমাদের এই অঞ্চলের হাতে। বাংলাদেশের এই অভাবনীয় প্রযুক্তিগত উত্থান আর চীনের সাথে এই গভীর সখ্যতা কোনোভাবেই হজম করতে পারছে না আমাদের পাশের দেশ ভারত। দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো কান্নাকাটি অবস্থা। কিন্তু কেন? কারণটা খুবই সাধারণ। ভারত বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা ঢালছে নিজেদের দেশে একটা চিপ ফ্যাক্টরি বানানোর জন্য। গুজরাট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে মোদির সরকার সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খেলার কত নাটকই না করল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ পর্যন্ত ভারত নিজেদের প্রযুক্তিতে একটি আন্তর্জাতিক মানের অ্যাডভান্স চিপ তৈরি করে বিশ্ববাজারে টিকতে পারেনি। তাদের সেই যোগ্যতাই তৈরি হয়নি। আর সেখানে কিনা বাংলাদেশ নিজের ভৌগোলিক অবস্থান আর খনিজ সম্পদের জেরে চীনের হাত ধরে গ্লোবাল চিপ ইকোনমির ভিআইপি সিটে বসে যাচ্ছে। এটা দিল্লির দাদাগিরির গালে এক বিরাট চর। ভারত ভালো করেই জানে, বাংলাদেশ যদি একবার চিপ প্রযুক্তির এই বৈশ্বিক চেইনে ঢুকে পড়ে এবং চীনের সাথে ইস্পাত কঠিন অর্থনৈতিক জোট গড়ে তোলে, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র আধিপত্য এক সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অর্থনৈতিক এবং প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ ভারতকে বহুদূরে আছাড় দিয়ে পেছনে ফেলে দেবে। ফলে শুরু হবে নোংরা চক্রান্ত। দিল্লির মোদির সরকার একা বাংলাদেশকে আটকানোর ক্ষমতা রাখে না, তাই তারা এখন হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের সাথে। ওয়াশিংটন আর দিল্লি একজোট হয়ে ঢাকার উপর নানামুখী ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বঙ্গোপসাগরে আমেরিকার সপ্তম নৌবহরে হঠাৎ আনাগোনা কিংবা সীমান্তে ভারতের একের পর এক উস্কানি ও আগ্রাসী আচরণ, এগুলো কি সির্ফ কাকতালীয়? মোটেও না। এগুলো হলো বাংলাদেশকে ভয় দেখানোর আন্তর্জাতিক ব্ল্যাকমেইল। তারা চায় বাংলাদেশ যেন নিজের খনিজ সম্পদ নিজে ব্যবহার করতে না পারে। দিল্লির সাউথ ব্লকের আরেকটি ভয় হলো তাদের আইটি খাতের ধস। ভারত প্রতি বছর পশ্চিমাদের আইটি আউটসোর্সিং করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, কিন্তু চীন এখন বাংলাদেশকে চিপ ডিজাইনিং এবং এআই ল্যাবের ফ্রন্ট লাইন বানানোর কারণে বিশ্ববাজারের বড় বড় টেক জায়ান্টরা দিল্লির দিক থেকে মুখ ঢুকিয়ে ঢাকার দিকে নজর দিচ্ছে। হুয়াওয়ে এবং চীনা প্রকৌশলীদের সহায়তায় বাংলাদেশের তরুণরা যেভাবে সিলিকন ভ্যালির জটিল সফটওয়্যার কোডিং এবং সেমিকন্ডাক্টর মাইক্রো ডিজাইন আয়ত্ত করছে, তাতে ভারতের সস্তা আইটি খাতের বাজার এখন চরম হুমকির মুখে। বেইজিং ঢাকা এই জোটের কারণে আগামী কয়েক বছরে পশ্চিমা কোম্পানিগুলো ভারতকে বাদ দিয়ে সরাসরি বাংলাদেশের আইটি হাবগুলোর সাথে চুক্তি করতে বাধ্য হবে। ফলে যে রেমিটেন্সের জোরে ভারত অহংকার করে, সে আইটি সাম্রাজ্য ভেঙে পড়ার ভয় এখন মরিয়া হয়ে ঢাকা বেইজিং অক্ষরের বিরুদ্ধে বিষেধাগার করছে দিল্লি। ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারত এখন চারিদিক থেকেই কোণঠাসা। মালদ্বীপ ইতোমধ্যেই ভারতকে তাড়িয়ে চীনের সাথে হাত মিলিয়েছে। নেপাল আর শ্রীলঙ্কা দিল্লির দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরে ভারতের একমাত্র বাধা ছিল বাংলাদেশ। চীন এখন বাংলাদেশকে এই সিলিকন চেইনে যুক্ত করে ভারতের ঠিক বুকের নিচে এমন এক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রাচীর তুলে দিচ্ছে, যা ভাঙার ক্ষমতা দিল্লির নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশ সবসময় একটা বড় ফ্যাক্টর। এখন বাংলাদেশ যদি চীনের সেমিকন্ডাক্টর এবং সামরিক প্রযুক্তির সেফ হাউস হয়ে ওঠে, তবে ভারত নিজের ঘরের ভেতরেই পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে। আর এই একাকিত্বের চরম আতঙ্ক থেকে যুক্তরাষ্ট্র আর ভারত একজোট হয়ে বঙ্গোপসাগরে কৃত্রিম উত্তেজনা তৈরি করে বাংলাদেশকে ব্ল্যাকমেল করার নোংরা চেষ্টা চালাচ্ছে। ভারত এখন ফাঁদ পেতেছে যেন বাংলাদেশকে চীনের এই মহা প্রজেক্ট থেকে দূরে সরানো যায়, কিন্তু তারা হয়তো ভুলে গেছে এটি 2026 সাল। বাংলাদেশ এখন আর কারো করুণার প্রার্থী নয়। ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস এটাই, মানুষ হাজার বছর ধরে যুদ্ধ করেছে সোনা, সীমানা আর তেলের জন্য, অথচ 2026 সালের সবচেয়ে বড় বিশ্বযুদ্ধটা কোনো পারমাণবিক বোমা দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে ল্যাবের ভেতরে সামান্য এক মুঠো বালির নিয়ন্ত্রণ দিয়ে। দিল্লি আর ওয়াশিংটন যতই চক্রান্ত করুক না কেন, ঢাকা দেশপ্রেমিক জনতা এবং বেইজিংয়ের এই স্ট্র্যাটেজিক অক্ষকে ভাঙা এত সহজ নয়। চীন যদি তাইওয়ানের ওপর নিজের আধিপত্য কায়েম করে আর বাংলাদেশ যদি নিজের সামুদ্রিক শক্তি দিয়ে চীনের পাশে দাঁড়ায়, তবে এই পুরো অঞ্চলের মানচিত্র বদলে যাবে। এখন আর ওয়াশিংটন বা দিল্লির ইশারায় বাংলাদেশ চলবে না, বরং ঢাকা বেইজিং অক্ষের ইশারায় নাচতে বাধ্য হবে পুরো বিশ্ব। ভারতের সাউথ ব্লকের থিঙ্ক ট্যাংরা দীর্ঘদিন ধরে ঢাকাকে নিজেদের পকেটের বন্ধু মনে করত। তারা ভেবেছিল ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বিপ্লব শুধু দিল্লির একচেটিয়া সম্পত্তি হবে আর বাংলাদেশ চিরকাল তাদের সস্তা কাঁচামাল যোগাবে। কিন্তু বেইজিংয়ের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ যখন এই চিপ যুদ্ধের লাইফলাইন নিজের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে, তখন দিল্লির সেই উপনিবেশিক অহংকারে বড় ধাক্কা লেগেছে। ভারত কোনোভাবে এটা মেনে নিতে পারছে না যে তাদের চিরকালের দাদাগিরিতে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ এখন এশিয়ায় নতুন অর্থনৈতিক পরাশক্তি চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব রাজনীতির ভাগ্য নির্ধারণ করছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত
সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।